ফার্স্ট অফ অল একবার স্যার বাপুনি, তাই উনি নেভির ক্যাপ্টেন হোক কিংবা সামান্য অফিসার, আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। তিশা তীব্র চিৎকারে কথাগুলো বললেও ঘরের অন্য দুই সদস্যের মধ্যে বিশেষ কোনো বেকার দেখা গেল না। ভাবি শাইলা বেগম পাষাণ মূর্তির ন্যায় নির্বিকার চিত্রে বসে আছেন, আর বড় ভাই তৌফিক সাহেব অপরাধীর মতো মস্তক অবনত করে নিঃশব্দে অবস্থান করছেন। তৃষা সদ্য কলেজে পদার্পণ করেছে বলা যায়। চঞ্চলতা তার স্বভাবজাত। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের অত্যন্ত মনোযোগী একজন শিক্ষার্থী। বাড়ি সুরবন নগর গ্রামে হলে পড়াশোনার খাতিরে শহরে থাকে সে। তবে দুদিন আগে বড় ভাইয়ের অসুস্থতার খবরে হন্তদন্ত হয়ে জরুরি ভিত্তিক ছুটি নিয়ে আজ হোস্টেল থেকে ছুটে এসেছে সে। অথচ বাড়ি এসে দেখলো ভাইয়ার অসুখটা আসলে একটা বাহানা মাত্র। আসল উদ্দেশ্য তাকে বিয়ে দেওয়া। সাধারণ বিয়ে হলে তার হয়তো কোনো আপত্তি থাকতো না, কিন্তু যখন শুনল তার পাত্র আরজ এহসান শাইলা বেগমের দূর সম্পর্কের আত্মীয় এবং নেভির ডাপুতে ক্যাপ্টেন, তৎক্ষণাৎ বেঁকে বসেছে সে। কারণ একটাই, আরজ বিপত্নিক। শুধু তাই নয়, তার 5 বছরের একটি মেয়েও আছে তার। তৃষা ফুঁসতে ফুঁসতে বলল, ভাইয়া তুমি অন্তত কিছু বলো। আমায় এভাবে মিথ্যা বলে ডেকে এনে এই বয়সে একটা বাচ্চার মায়ের চেহারা বসিয়ে দিতে চাইছো? শাইলা বেগম এবার মুখ খুললেন, গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, অনেক তো হলো, বাবা মা মরা ননদকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি। এখন আমাদের ঘাড়ে বসে আর কতদিন খাবি? ভালো পাত্র পেয়েছি তাই সম্বন্ধ করেছি, তোর ভালোর জন্য বলছি তৃষা, জেদ করিস না। বাবির মুখের এই কর্কশ কথাগুলো তৃষার বুকে তীরের মতো বিঁধল। নিজের ভাইকেও আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে তার। তৌফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তৃষা আর্য মানুষ হিসেবে খুব ভালো, তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে রে বোন, আমার আর জেদ করিস না। তৃষা বরাবরই বড্ড একগুঁয়ে, জেদার ক্রোধে প্রকম্পিত কণ্ঠে সে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না ভাইয়া। বড্ড ভেবেছো আমাকে নিয়ে, এবার আমার নিজের চিন্তা আমাকে করতে দাও। এই বিয়ে আমি করব না মানে করবই না। শাইলা বেগম অত্যন্ত ধূর্ত রমণী। আরজোর সাথে বিয়ে হলে তৃষার ভবিষ্যৎ করবে কিনা সে ব্যাপারে তার কিছু যায় আসে না। তিনি চিন্তিত নিজের ভবিষ্যৎ নিয়ে। আরজোর সাথে তৃষার বিয়ে হলে তার ভবিষ্যৎ আর তার ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিষ্কার। শাইলা বেগম এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তৌফিক নেওয়াজের দিকে আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলেন, এই জন্যই বলেছিলাম বোনকে বেশি আশকারা দিও না। শুনলে না আমার কথা? পাঠালে শহরে পড়তে, এখন বুঝছো তো ঠেলা। এত বড় মেয়ে এখন মাথার ওপর চড়ে নাচছে, মুখে মুখে তর্ক করছে, আমাদের খেয়ে পড়ে আমাদেরই অপমান করছে। তৌফিক সাহেব অসহায়ের মতো মিনমিন করে বললেন, আরে ও তো ছোট মানুষ, হুট করে সব শুনে ঘাবড়ে গেছে। ছোট মানুষ? শাইলা বেগমের ব্যঙ্গাত্মক হাসিতে ঘর যেন কেঁপে উঠল। 18 বছর বয়স হয়েছে, একে ছোট মানুষ বলে না। আর কতকাল আমাদের হাড় মাস জ্বালিয়ে এখানে পড়ে থাকবে? আমরা কি নিজেদের সন্তানদের বাদ দিয়ে আজীবন ওর পেছনে টাকা ঢালবো? ক্যাপ্টেন আরজোর মতো পাত্র কপালে জোটা ভাগ্যের ব্যাপার। আরজোর হাত ধরে এই পরিবারে উন্নতি আসবে বলেই তো আমি এত খাটছি, আর উনি এখন নকরা দেখাচ্ছেন। তৃষা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভাবির কথাগুলো তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করলো। সে বুঝতে পারল এই বাড়িতে তার অবস্থান এখন কেবলই একজন বোঝা হিসেবে। তার পড়াশোনা, তার স্বপ্ন সবই শাইলা বেগমের চোখে অপচয়। শাইলা বেগম থামলেন না, আরও বিষ ঢেলে বললেন, নিজের মা বাপ তো নেই, এখন আমরা মরে গেলেই তো বাঁচিস। তাহলে বুঝতি দুনিয়া কত কঠিন। আমাদের ঘাড় মটকে খেয়ে এখন
সত্যিপনা দেখানো হচ্ছে। রাজি না হলে আজই হোস্টেলে চলে যা, আর কোনো দিন এ বাড়ির মুখ দেখবি না। আমরাও দায়মুক্ত হই। তৌফিক সাহেব অপরাধীর মতো মাথা নিচু করে রইলেন। নিজের আদরের বোনটার দিকে চেয়ে একটা প্রতিবাদ করার সাহসও তার নেই। তিশার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই সে সেটা মুছে ফেলল। জেদটা এখন আর বিয়ে না করার ওপর নেই, বরং এ বাড়ি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ওপর চেপে বসেছে। শায়লা বেগমের প্রতিটি কথা তাকে বুঝিয়ে দিয়েছে এখানে তার মায়ার কোনো দাম নেই। তিশা কাঁপা কাঁপা গলায় কিন্তু স্পষ্ট স্বরে বলল, থামো ভাবি, আর একটা কথাও বলবে না। আমি বুঝতে পেরেছি আমি তোমাদের কাছে কতটা অপছন্দের। তোমাদের ঘাট থেকে নামার জন্য যদি এই বিয়েটাই সমাধান হয় তবে আমি রাজি। তৌফিক সাহেব চমকে উঠে ডাকলেন, তৃষা। তৃষা ভাইয়ের দিকে না তাকিয়েই শায়লা বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, আমি বিয়ে করব, আজই করব। তবে মনে রেখো ভাবি, আজ এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি মানে চিরকালের জন্যই নিচ্ছি। শায়লা বেগমের মুখে এক পৈশাচিক জয়ের হাসি ফুটে উঠল। তিনি ব্যস্ত হয়ে বললেন, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ঈশার বাবা যাও, আয়েশা কাকিমাদের খবর দাও, ওরা তো আজই আসতে চেয়েছিল। আর কাজী সাহেবকেও বলে রাখো আজ রাতেই শুভ কাজটা সেরে ফেলি। তৃষা ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল, অথচ তার চঞ্চল মনটা আজ নিথর হয়ে গেছে। যার সাথে জীবন শুরু হতে যাচ্ছে তার প্রতি কোনো ভালোবাসা নেই, নেই কোনো আগ্রহ, আছে কেবল এক বুক অভিমান আর নিরুপায় হয়ে মেনে নেওয়া এক নিয়তি। পৌষের শেষ প্রহর আসন্ন, দিবালোক ম্লান হয়ে আসাতে ছায়া বিস্তার দীর্ঘতর হয়েছে। আকাশ প্রান্তে গোধূলির রাঙা আভা যেন কোনো এক বিদায় ব্যথার করুণ রাগিনী আলাপ করছে। নীল দিগন্ত কমলাভ রঙে রঞ্জিত। আর্যদের গাড়িটা এসে থামল সুবর্ণ নগরগ্রামের শান্ত প্রান্তর ছিঁড়ে এক দৃশ্য অট্টালিকার সম্মুখে। বাড়িটি 2 তলা বিশিষ্ট, ওপরে টিন, সবুজ রঙের টিনের ছাউনি, যা শহরে মানুষের কাছে টিনশেড হিসেবে পরিচিত। চারদিকে পরিপাটি বাগান আর কারুকার্যময় স্থাপত্য বলে দেয় এই পরিবারটি কেবল বিত্তবানই নয়, যথেষ্ট রুচিবোধ সম্পূর্ণ। গাড়ির ভেতরে ক্যাপ্টেন আর্য এহসানের মুখ ছবি, শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশের মতো গম্ভীর, ললাটে সিপ্তার শঙ্খরেখা। এই পরিণয়ে তার বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না, বরং এক প্রকার বাধ্য হয়ে সে আজ এখানে উপস্থিত। সহধর্মিণীর সেই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর পর তার জগৎটা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশেষ করে তার 5 বছরের মেয়েটি যে এক সময় প্রজাপতির মতো চঞ্চল ছিল, সে এখন এক বিষণ্ণ ছায়ায় পরিণত হয়েছে। বাবার সান্নিধ্য ছাড়া সে এক মুহূর্ত স্থির থাকতে পারে না, এমনকি কক্ষের বাইরে পর্যন্ত পা বাড়ায় না। অথচ পেশার তাগিদে আর্যকে দিনের অধিকাংশ সময় সমুদ্রের নোনা জলে আর তরীর ব্যস্ততায় অতিবাহিত করতে হয়। প্রাণপ্রিয় তোমাকে হারিয়ে আর্য জগৎটাও বড্ড অগোছালো। তার ওপর মাতৃহীনা ছোট্ট মেয়েটি তার চোখের মণি। মেয়েটির সামান্য কষ্ট সহ্য করা সম্ভব নয় আর্যর পক্ষে। তাই বিয়েতে বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও শুধু মেয়ের মুখের দিকে চেয়ে চাচির কথায় রাজি হয়েছে সে। গাড়ি থেকে নামার আগে আর্য একবার নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলল। নীল দিগন্তের কমলা আভা তখন ক্রমশ গাঢ় অন্ধকারে নীল হতে শুরু করেছে। তৌফিক সাহেব গাড়ির শব্দ পেতেই ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে এলেন। মুখে মেকি হাসির রেখা থাকলেও দৃষ্টি অপরাধবোধের ছায়া। শায়লা বেগমও ভেতরে থেকে চোখ নয়নে তাকিয়ে আছেন। তার আকাঙ্ক্ষার সিদ্ধি বুঝি এই মুহূর্তের হতে চলেছে। অন্দরমহলে তৃষার শয়নকক্ষে তখন কৃত্রিম উৎসবের আয়োজন চলছে। বাতাসের আর্দ্রতায় পৌষের
হাড় কাঁপানো শীতের চেয়েও বেশি অনুভূত হচ্ছে এক থমথমে নীরবতা। তিশার ছোটবেলার দুই সখী ওহি আর শিয়া তাকে বিবাহের সাজে সাজাতে ব্যস্ত। পাড়ার চঞ্চল মেয়েদের স্বভাব সুলভ কৌতূহল আর হাসাহাসি আজ যেন তিশার কানে তপ্ত বালুর মতো বিঁধছে। ওহি ওর চুলে ফুল গুজতে গেল। তিশা ছটকা দিয়ে মাথাটা সরিয়ে নিল। ওহি মুখ ছোট করে বলল, আরে তিশা, অন্তত একটু তো হাস। শুনলাম বরের নাকি হেভি পার্সোনালিটি, নেভির ক্যাপ্টেন বলে কথা, তার উপর দেখতেও নাকি দারুণ। তিশা আয়নার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি আসলো, বলল, পার্সোনালিটি দিয়ে কি ধুয়ে খাবো? ফার্স্ট অফ অল উনি এক বাচ্চার বাপ। তোদের কাছে এটা দারুণ মনে হতে পারে, আমার কাছে এটা জাস্ট একটা ট্র্যাপ। এতেই যখন পছন্দ, যা না নিজে গিয়ে বিয়ে করে আয়। কে মানা করছে? শিয়া ফিসফিস করে বলল, উফ তিশা, কী সব বলছিস? বাচ্চার মা হবি তো কি হয়েছে? ক্যাপ্টেন ওয়াইফ হওয়ার সুযোগ কি সবাই পায়? আর এমনিতেও তোর তো বাচ্চা অনেক পছন্দ। ওটা ওয়াইফ না, সেকেন্ড ওয়াইফ শিয়া। আর সেকেন্ড ওয়াইফ হওয়ার শখ আমার কোনো কালেই ছিল না। আর এটা ঠিক যে আমার বাচ্চা অনেক পছন্দ, কিন্তু তা বলে অন্যের বাচ্চার মা, নিজের পড়াশোনা, কেরিয়ার সব বিসর্জন দিয়ে আমি অন্যের বাচ্চার নানি হতে যাব কোন দুঃখে? তিশার প্রতি উত্তরে ওহি শিয়া রীতিমতো চুপসে গিয়েছে। তবে তিশা দামেনি আরও কিছু কড়া কথা শোনানোর জন্য তৈরি হচ্ছে সে। ঠিক তখনই ঘরে ঢুকলেন শায়লা বেগম। তিশার তেরা কথাগুলো ওনার কানে গেছে। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, তোর ড্রামা কি শেষ হবে না তৃষা? বাইরে গেস্টরা এসে বসে আছে, আর তুই এখানে ফ্রেন্ডের সাথে সিন ক্রিয়েট করছিস। তিশা উঠে দাঁড়ালো, পরনের শাড়িটা যেন ওর কাছে একটা বোঝা। ও ভাবির চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, সিন আমি ক্রিয়েট করছি না ভাবি, তোমরা করেছো। যা নাটকটা শুরু করেছো সেটার শেষ দেখার জন্যই তো এখানে বসে আছি। চলো, কোথায় যেতে হবে? শায়লা বেগম মনে মনে রেগে গেলেও এখন তা দেখালেন না, কারণ আজকের রাতটা পার করতে পারলেই ওনার আপদ বিদায় হবে। তিনি তিশার হাত ধরে একরকম টেনে নিয়ে যেতে যেতে বললেন, এই দেশটা যেন বাসর ঘরেও থাকে, তখন বুঝবি দুনিয়া কত কঠিন। আমি না হয় বুঝবো দুনিয়াটা কঠিন কতটা। তবে তবে তোমার নিজেরও কিন্তু একটা মেয়ে আছে ভাবি, তাকেও এভাবে জীবনের বাস্তবতা শেখাবে তো? শায়লা বেগম ক্রোধিত দৃষ্টিতে তাকালো তিশার দিকে। তিশা জবাবে বাঁকা হাসলো শুধু, অতঃপর নিজেই নেমে গেল নিজের তলার উদ্দেশ্যে। একা একাই বৈঠক খানায় এক ভারী স্তব্ধতা। মাঝখানে একটা কারুকার্য করা পর্দা টাঙানো হয়েছে। একপাশে পুরুষদের মজলিস, অন্য পাশে আনন্দমহল। পর্দার এপাশে আর্য এহসান পাথরের মূর্তির মতো বসে আছে। তার পরনে সাদা ফরমাল শার্ট আর চোখে মুখে এক বিষণ্ণ গাম্ভীর্য। আর পর্দার ওপাশে ক্রোধিত তৃষা। কাজী সাহেব গম্ভীর গলায় তৌফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, বাবার নাম তো মরহুম আহমাদ নেওয়াজ, তা আপনিও কি কন্যার অভিভাবক? তৌফিক সাহেব মাথা নাড়লেন। কাজী সাহেব এবার তিশার উদ্দেশ্যে পর্দার আড়াল থেকে বললেন, মা তিশা, শোনো, তোমার ভাই তৌফিক নেওয়াজ সাহেবের উপস্থিতিতে আরজ ইহসানের সঙ্গে তোমার বিবাহ স্থির হয়েছে। মোহরানা ধার্য করা হয়েছে নগদ 5 লক্ষ টাকা। এই মোহরানা এবং উপস্থিত সাক্ষীগণের সামনে তুমি কি এই বিবাহে রাজি আছো? সম্মতি থাকলে 3বার বলো কবুল। তৃষা কয়েক সেকেন্ড চুপ করে রইল। ঘরের প্রতিটি মানুষ তখন নিঃশ্বাস বন্ধ করে আছে। তৃষার মনে হচ্ছিল এই কবুল শব্দটা তার সমস্ত স্বপ্নের সমাধি। কিন্তু শায়লা বেগমের সেই বিষাক্ত কথাগুলো তার কানে বাজতেই সে সোয়াল শক্ত করে নিল। অত্যন্ত লিলিপ্ত আর শীতল কণ্ঠে সে শুধু বলল, কবুল। 3বার এই শব্দের উচ্চারণে ঘরভর্তি মানুষের মধ্যে একটা স্বস্তি নিঃশ্বাস পড়ল। কাজী সাহেব এবার খাতাটা নিয়ে পর্দার
ওপাশে আরজোর কাছে গেলেন। সেখানে সাক্ষীদের সামনে তিনি একইভাবে প্রশ্ন করলেন, জনাব আরজো ইহসান, আপনি কি সাক্ষীগণের উপস্থিতিতে তিশা নেওয়াজকে 5 লক্ষ টাকা মহারণার সাপেক্ষে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? আপনিও 3বার বলুন কবুল। আরজোর কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে কোনো অফিসিয়াল ডকুমেন্টে সই করছে। একদম নিরেট গলায় সে 3বার উচ্চারণ করলো, কবুল। বিয়ে সম্পন্ন হতেই কাজী সাহেব হাত তুললেন মোনাজাতের জন্য। তৌফিক সাহেব ফুঁপিয়ে কেঁদে উঠলেন। মোনাজাতের সেই করুণ সুর আর আমিন ধ্বনিতে ঘরটা বাড়ি হয়ে উঠল। সবাই যখন নতুন দম্পতির সুখের জন্য দোয়া করছিল, তিশা তখন মনে মনে তাচ্ছিল্যের হাসি আসছে। যে সম্পর্কের ভিত্তি হলো জেদার অবজ্ঞা, সেখানে সুখ আসবে কোথা থেকে? মোনাজাত শেষ হতেই শায়লা বেগম ব্যস্ত হয়ে পড়লেন মিষ্টি বিতরণে। আরজোর কাকিমা তিশার চিবুক ছুঁয়ে দেওয়া করলেন। অতঃপর সকলে উপস্থিত হলো। আরজোর কাছে বিয়ে শেষ বর কনের দেখা হবার মুহূর্ত এটি। যেহেতু তারা একে অপরকে আগে কখনো দেখেনি, তাই এই মুহূর্তে দেখা করানোর জন্য তৎপর সকলে। আরজোর কাকি হামিদা বেগম তখন থেকে তাড়া দিচ্ছেন আরজোকে, কিন্তু অপর পক্ষকে দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই আরজোর, তাই উঠছে না সে। তবে এবার আর রক্ষে হলো না। তৌসিফ সাহেব নিজেই আসলেন বোন জামাইয়ের কাছে। তার সম্মান রক্ষার্থে আরজো ইচ্ছে না করে থাকা সত্ত্বেও উঠে দাঁড়ালো। সুঠাম দেহের অধিকারী আরজো, তবে বিয়ের পাত্র হলেও তার পরনে নেই কোনো পাঞ্জাবি। গতানুগতিক পোশাকে আবৃত তার দেহ, চোখোশ মুখাবয়ে বিরক্তি স্পষ্ট। পর্দা সরিয়ে অপর পাশে যাওয়ার আগেই হঠাৎ পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। এই অসময়ে ফোনের এই কর্কশ আওয়াজে উপস্থিত সবাই চমকে উঠলেন। আরজো ভ্রু কুঁচকে গেল। ফোনের স্ক্রিনে হেডকোয়ার্টার্স লেখাটা ভেসে উঠতেই তার পেশাদার সত্তা সজাগ হয়ে উঠল। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। উপস্থিত সবার দিকে একবার দৃষ্টিপাত করে সে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভেসে আসা জরুরি নির্দেশ শুনে আরজোর কণ্ঠস্বর বদলে গেল। সে অত্যন্ত গম্ভীর আর সংক্ষেপে বলল, ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম অন মাই ওয়ে। ফোনটা পকেটে রেখেই সে তৌফিক সাহেবের দিকে তাকালো। তার কণ্ঠে এখন আর জামা তার মোলায়েম ভাব নেই, বরং কমান্ডিং অফিসারের দৃঢ়তা। সে বলল, তৌফিক সাহেব, আমি অত্যন্ত দুঃখিত। নেভাল হেড কোয়ার্টার থেকে জরুরি তলব এসেছে। সাগরে প্রতিকূল পরিস্থিতি, আমাকে এখনই জয়েন করতে হবে। শায়লা বেগম আকাশ থেকে পড়লেন। বলেন কি? এই তো মাত্র কবুল বললেন, এখনই চলে যাবেন? অন্তত মিষ্টি মুখটা আরজো তাকে থামিয়ে দিয়ে শান্ত কিন্তু শীতল কণ্ঠে বলল, ডিউটি ফার্স্ট। দেশের জরুরি অবস্থায় মিষ্টি খাওয়ার অবকাশ আমার নেই। আমি চলে যাচ্ছি, বাদবাকি সবাই কাকির সঙ্গে চলে যাবে। লিলিপ্ত কণ্ঠে কথাগুলো এক নাগাড়ে বলে সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে সেখান থেকে প্রতিস্থান করলো আরজো। উদ্দেশ্য মেয়ের সঙ্গে একটিবার দেখা করা। তার সদ্য বিবাহিত রমণীকে দেখা বা বিবাহের কোনো কাজকর্ম সম্পন্ন করার পিছুটান রইল না তার। সকলের অবাক দৃষ্টিতে এক প্রকার অবজ্ঞা করেই বেরিয়ে গেল বিয়ের মজলিস হতে। ব্যস্ততম রাজধানীর যাত্রিক কোলাহলের ঠিক মাঝখানে যেন এক টুকরো স্নিগ্ধ শান্তির আশ্রয়। আরজের সুখ সুউচ্চ দালান কোঠার ভিড়ে আরজো ইহসানের এই ফ্ল্যাটটি একেবারেই ভিন্ন। একসময় এখানে আরজোর জীবনের পূর্ণতা ছিল প্রিয় অর্ধাঙ্গিনী আর ছোট্ট মেয়েকে নিয়ে একটা সুন্দর ছোট সংসার। কিন্তু মহাকালের অমোঘ নিয়মে আর সেই সব ছায়া বিলীন হয়েছে। বর্তমানে এই বিশাল অট্টালিকার অধিপতি একমাত্র আরজো আর তার একমাত্র ধ্রুবতারা, তার 5 বছরের মাতৃহীনা কন্যা। আরজোর আত্মীয় পরিজনদের বাস শহরের অন্য প্রান্তে কাকিমা কিংবা অন্য চাচিরা কালে ভদ্রে এলেও এই গ্রহের প্রতিটি কোণ যেন আরজের গম্ভীর ব্যক্তিত্ব
আর নির্জনতার সাক্ষ্য দেয়। তবে আজ পরিস্থিতি ভিন্ন। শুভ বিবাহ উপলক্ষে নিস্তব্ধ এই পুরীতে প্রাণের সম্মোদন জেগেছে। আত্মীয় স্বজনদের কলকাকলিতে ঘর আজ মুখরিত। তবে আত্মীয় বলতেও গুটি কয়েকজন, আর্যের কিছু কাজিন আর চাচি চাচি। আর্যর বাবা মাহীন, ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় বাবা মা দুজনকেই হারিয়েছে সে। তিশারা এসে পৌঁছেছে একদিন বাদে সন্ধ্যার কিছুটা পর। ঘড়ির কাঁটা এখন রাত 8:10 ঘরে। তিশা লক্ষ্য করলো বাড়িটা অদ্ভুত রকমের সুন্দর। যদিও বিরক্তি আর অভিমানে তার দৃষ্টি অবনত, তবু যতবার সে চোখ মেলেছে ততবারই অনুভব করেছে গাম্ভীর্যের মোড়কে আবিত থাকলেও এর গহের আনাচে কানাচে এক অনাবিল প্রশান্তি বিরাজমান। তবে একটি বিষয় তিশাকে বড্ড অবাক করছে। ড্রয়িং রুম থেকে শুরু করে করিডোর, কোথাও আর্যর কোনো আলোকচিত্র নেই। সাধারণত মানুষের বাসার ঘরে কত শত স্মৃতি সাজানো থাকে, অথচ এই বাড়িতে আর্যর যেন এক অদৃশ্য ছায়া। দেয়াল জুড়ে কেবল সমুদ্রের উতাল ঢেউ আর দিগন্তের ছবি। যেন এই বাড়ির অধিপতি নিজেকে লোকশৃঙ্খল অন্তরালে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। হামিদা বেগম তিশার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বললেন, কি দেখছো মা? বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তো। আর্য তো এমনই, নিজের কোনো ছবি ঘরে রাখা ওর দু চোখের বিষ। ও বলে স্মৃতি নাকি মনে রাখতে হয়, দেওয়ালে নয়। তৃষা মনে মনে ভাবল, স্মৃতি নাকি আবার অস্তিত্বহীন। আর বান্ধবীরা বলেছিল আর্যর হেভি পার্সোনালিটি, কিন্তু এ বাড়িতে পা দিয়ে তৃষার মনে হলো সে কোনো মানুষের ঘরে নয়, বরং এক রহস্যময় দুর্গে এসে প্রবেশ করেছে। তবে সামাজিকতার রক্ষার্থে মৃদু হেসে সে বলল, সমস্যা নাই আন্টি। হামিদা বেগম তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, আন্টি নয় মা, কাকিমা বলো আমায়। আমি আর্য ছোট চাচি। ওর মার মৃত্যুর পর থেকেই ছেলেটা আমার কাছেই মানুষ হয়েছে। তৃষা প্রতি উত্তরে হাসল। হামিদা বেগম ফের বললেন, এই থেকেই নিষ্প্রাণ বাড়িটাকে আবার প্রাণবন্ত করার দায়িত্ব কিন্তু তোমার মা। পারবে তো সময়ের স্রোতে হাসি আনন্দ নীল হয়ে যাওয়ার বাড়িটাকে পুনরায় হাস্যোজ্জ্বল করতে? কথাগুলো সংক্ষিপ্ত, তবে তা গভীরত পড়তে পড়তে অনুভব করল তিশা। হৃদয়ে হঠাৎ সূচনা হলো অযাচিত কম্পনের। সে জানে প্রতিশ্রুতির রক্ষা করা কতটা কষ্টসাধ্য, বিশেষত প্রতিশ্রুতি যদি হয় অপছন্দের কিছুকে ঘিরে। সে দিক বেদিক খুঁজে না পেয়ে হঠাৎ বলল, আমি একটু আশ্রমে যেতে চাই কাকিমা। হামিদা বেগম বিচলিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ পাশে থাকা মেয়ে সাবরিনাকে ডেকে বললেন, সাবু, ভাবিকে একটু ওয়াশটা দেখিয়ে দাও তো। সাবরিনা আর মৃত্তিকা হামিদা বেগমের মেয়ে। সাবরিনা তিশার বয়সী হলেও মৃত্তিকা বয়সে সামান্য ছোট। সাবরিনা সোফায় বসে চিপস খাচ্ছিল। মায়ের আদেশ পেতে দ্রুত তিশার হাত ধরে আন্তরিক কণ্ঠে বলল, চলো ভাবি। তিশা হাত ছেড়ে বাঁচল যেন। সে ভালো করেই জানে ওয়াশরুম যাওয়াটা বাহানা মাত্র, তবু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার থেকে মিথ্যা বলে বাঁচাতের ভালো। রণতরীর পাদদেশের সুপ্রশস্ত আঙ্গিনায় থেমে থেমে আছড়ে পড়া জলকল্লোল গুলো দৃষ্টি কাড়ে। কখনো তা নীলাভ বলেও ঠাহর হয়, আবার পরক্ষণেই তা ফেনিল শুভ্রতায় বিলীন হয়ে যায়। চকিতে দৃষ্টি ফেরালে বহুদূরে কোনো এক বন্যা পক্ষীর অস্পষ্ট কায়া কুয়াশার চাদর ভেদ করে মিলিয়ে যেতে দেখা যায়। সময় গণনায় অতিবাহিত হয়েছে দিন 30। বিশালেই আটলান্টিন মহাসাগর হৃৎপিণ্ডে আর্য রণ তরিতই এখন এক নিঃসঙ্গ দ্বীপের মতো ভেসে চলেছে। চারদিকের আকাশ যেন জলরাশির সঙ্গে একাকার হয়ে এক ধূসর স্তব্ধতা তৈরি করেছে। মাঝে মাঝে উঠাল দিয়েও যখন লোহার দেওয়ালে সজোরে আঘাত হানে, তখন সেই গর্জনে এক ধরনের রৌদ্র সঙ্গীত বেজে ওঠে। আর্য রেলিং ধরে নির্নিমেষ
চেয়ে আছে সেই নীল দিগন্তের দিকে। লোনা বাতাস তার চুলগুলো অবন্যস্ত করে দিচ্ছে, কিন্তু তার পাথুরে মুখ বয়বে বিন্দুমাত্র বিকার নেই। তার চোখে আজ আর সমুদ্রের নীল নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। হঠাৎ বাড়িবুটের শব্দে আর্যর তন্ময়তা কাটল। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শওকত সাহেব ধীর পায়ে আর্যর পাশে এসে দাঁড়ালেন। বয়সে বড় হলেও আর্যর সঙ্গে তার সম্পর্কটা কেবল আদেশ নির্দেশের নয়, বরং এক আত্মিক স্নেহের সমুদ্রের। এই নির্জনতায় তার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনালো। তিনি আর্যর কাঁধে হাত রেখে ঈষৎ হেসে বললেন, হোয়াটস আপ ইয়াং ম্যান? সাগরের নোনা জলে কি ঘরের মিষ্টি ঘ্রাণ ভুলে গেলে? হেড কোয়ার্টারে থাকতে তো অনেক কথা শুনলাম, তা বিয়েটা কি? অ্যাডমিরাল কথাটি শেষ করার আগেই আর্য চোয়াল শক্ত হয়ে উঠল। সে দৃষ্টি না ফিরিয়েই অত্যন্ত শীতলা ধীর স্বরে বলে উঠল, উইথ অল ডিউ রেসপেক্ট স্যার, প্রসঙ্গটা এখানেই থামান। আমার কোনো বিয়ে হয়নি। অ্যাডমিরাল ব্রু কুঁচকে তাকালেন। হোয়াট ডু ইউ মিন? তোমার কাকিমা তো নিজে ফোন করে আমাদের জানালেন। আর্য এবার ঘুরে তাকালো, তার চোখে এক বিষণ্ণ কাঠিন্য। সে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আপনারা যেটাকে বিয়ে বলছেন স্যার, ওটা সেফ একটা সোশ্যাল কন্ট্রাক্ট। আমার জীবনে মাহেরিনই ছিল প্রথম, আর সেই শেষ। দ্বিতীয় কোনো অস্তিত্বের জায়গা আমার হৃদয়ে নেই। একটু থেমে সে আরও যোগ করলো, কাগজে কয়েকটা সই করলে যদি মানুষের মন বদলে যেত স্যার, তবে জীবনটা অনেক সহজ হতো স্যার। আমার কাছে বর্তমান মানে শুধুই আমার প্রফেশন আর আমার অস্তিত্বের শেষ চিহ্ন। আমার টুইঙ্কেল এর বাইরে আর কোনো রিলেশনশিপ স্ট্যাট আমার জানা নেই। আর্যর এই হিমশীতল যুক্তির সামনে অ্যাডমিরাল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটির মনের গভীরে যে ক্ষত, তা সমুদ্রের অতল গহ্বরের চেয়েও বেশি দুর্ভেদ্য। অবশ্য ব্যাপারটা হবে নাই বা কেন? আর্যর জীবনে মেহেরিন সিদ্দিকা কেবল একজন নারী ছিল না, সে ছিল দিগবান্তন এক নাবিকের দুর্বতালা। স্মৃতির জানালার কপাটগুলো যেন একে একে খুলে যেতে লাগলো সশব্দে। আজ যখন এক বাউগুলে যুবক বাবা মাকে শৈশবেই হারিয়ে আত্মীয়দের আশ্রয়ে বড় হওয়া ছেলেটার জীবনে না ছিল কোনো লক্ষ্য, না ছিল কোনো শৃঙ্খলা, ঠিক সেই ক্রান্তির লগ্নে বাউন্ডুলে ছেলেটার জীবনে বসন্তের দক্ষিণা বাতাসের মতো এসেছিল মাহেরিন। ঢাকার এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আভিজাত্য যার রক্তে মিশেছিল। একই ক্লাসে পড়ার সুবাদে কখন যে সেই বন্ধুত্ব হৃদয়ের গহীনে প্রেমের বীজ বুনে দিয়েছিল, তা ওরা নিজেরাও টের পায়নি। কিন্তু সমাজের চোখে সেই প্রেম ছিল নিতান্তই অসম। মাহরিনের বাবা মা যখন জানতে পারলেন তাদের রাজকন্যা সম মেয়ে এক বাবা মা হারা লক্ষ্যহীন সামাজিক পদমর্যাদাহীন যুবকের হাত ধরে জীবন কাটাতে চায়, তখন শুরু হলো এক প্রবল সংঘাত। পারিবারিক মর্যাদা বনাম ভালোবাসার সেই অসম যুদ্ধে মাহেরিন বেছে নিয়েছিল নিঃস্ব আর্যকে। এক কাপড়ে তার ছেড়েছিল বাবার আভিজাত্যের সাম্রাজ্য। বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের পরিবারের সব বৈভব ধূলিসাৎ করে দিয়ে সে আর্যর হাত ধরে পথে বেরিয়ে এসেছিল। সেই মাহরিনই বদলে দিয়েছিল আর্যকে। যে ছেলেটা বোহেমিয়ান হয়ে ঘুরে বেড়াতো, সে মাহরিনের চোখে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জিদ নিয়ে দিনরাত এক করে দিয়েছিল। মাহরিন ছিল তার অনুপ্রেরণা, তার ঘর। আর্য যখন নেভিতে জয়েন করলো, তখন তাদের সেই ছোট বাসায় একরাত চাঁদের আলো নেমে এসেছিল। অভাব ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু তাদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না। আর্যর জীবনের প্রতিটি ধূলি কোণাকে মাহরিন সাজিয়েছিল পরম মমতায়। কিছুদিনের মাঝে সেই স্বপ্নের সংসারে পূর্ণতা দিতে তাদের ছোট্ট রাজকন্যা পৃথিবীতে এলো। ছোট্ট রাজকন্যা আর রাজা রানীর ছোট্ট একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো ব্যস্ততম ঢাকা শহরের বুকে।
তবে তার স্থায়িত্ব ছিল বালির বাঁধের মতো ক্ষণ বুকগোর বছর 4 অতিক্রম হতেই দীর্দারুণ ঝড়ে আজরোর জীবন থেকে মাহরিন চিরতরে হারিয়ে গেল। স্মৃতিগুলো মস্তিষ্কে দোলা দিতেই এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন অ্যাডমিরাল তরফদার হোসেন। আটলান্টিকের ঝড়ো হাওয়া তখন আরও তীব্রতর হয়ে উঠেছে, যেন আর্যর অগোছালো হৃদয়ের ক্ষত বিক্ষত বার্তাগুলোর জানান দিচ্ছে। শুকনিরের চতুষ্পার্শ্ব যেন অরণ্যের এক খণ্ড শ্যামল ছায়া। সদর দরজার সম্মুখে বিচিত্র পুষ্পলতায় সুশোভিত যে ক্ষুদ্র উদ্যানটি রয়েছে, রজনী নিস্তব্ধতায় সেখান হতে রজনীগন্ধার তীব্র আকুল করা ঘ্রাণ ভেসে আসে। দিবালোকে আবার সেখানে গন্ধরাজের আধিপত্য। চারদিকে ফুলের মেলা থাকলেও তার মাঝে আছে এক অযাচিত বিষণ্ণতা। ক্ষণে ক্ষণে কর্ণগোচর হওয়া এক শূন্যতার সুর। তৃষার গত একটি মাস কেটেছে ঝড়ের গতিতে। নতুন কলেজে পদার্পণ, উচ্চ মাধ্যমিকের অন্তিম মুহূর্তের প্রস্তুতি, আর সেই সাথে ফর্ম ফিল আপ ও একগুচ্ছ টিউটোরিয়াল টেস্টের জাত কোলে পিষ্ট হয়ে সে নিঃশ্বাস ফেলার অবকাশটুকুও পায়নি। এই অট্টালিকার প্রতিটি ধূলিকণা চেনার কৌতূহল কোনোদিনই তার ছিল না। তবে কৌতূহল প্রবণ মনের যেটুকু ছিল তা ব্যস্ত তার অতল গহ্বরে ঢাকা পড়ে গিয়েছিল। সময়টা সন্ধ্যার প্রাক্কাল। দিনমণি তখন পশ্চিম দিগন্তে পাড়ি জমিয়েছে, আর নীলিমা জুড়ে ধূসর অন্ধকারের মায়া কেবল ঘন হতে শুরু করেছে। তৃষা বাগান হতে ফিরে ধীর পায়ে দোতলার অলিন্দে এসে দাঁড়ালো। অট্টালিকার ভেতরটা এক মায়াবী কুয়াশার মতো অন্ধকারে ছেয়ে গেছে। এই 1 মাসে বাড়ির অনেক অলিগলি তার চেনা হলেও দোতলার পশ্চিম প্রান্তে এই ঘরটিকে খেয়াল করার লেশ পায়নি সে। তাই আজ তার অবাধ্য কৌতূহল প্রবণ মনটি সেই দিকেই ধাবিত হলো। করিডরটি এখন বিজাতীয় এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। তৃষা দেখল কক্ষের কপাটটি আজ সামান্য ফাঁকা হয়ে আছে। ভেতর হতে এক অতি ক্ষীণ কম্পিত আলোক রেখা মেঝেতে আছড়ে পড়ছে। এক অজানা শঙ্কায় তৃষার হৃদস্পন্দন বেড়ে গেল। তবুও অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষায় সে কম্পিত হস্তে কপাটটি আরও খানিকটা ঠেলে দিল। কক্ষটি প্রায় অন্ধকারাচ্ছন্ন। কেবল কোণের একটি টেবিল ল্যাম্প হতে অতি সামান্য আলো বিচ্ছুরিত হচ্ছে। সেই অস্পষ্ট আলোয় তৃষার দৃষ্টি নিবদ্ধ হলো কক্ষের মধ্যভাগে। সে দেখল কার্পেটের ওপর একটি ক্ষুদ্র ছায়া মূর্তি স্থির হয়ে বসে আছে। মূর্তিটি তার দিকে পৃষ্ঠদেশ ফিরিয়ে। একটি বিশালাকার প্রাচীন টেডি বিয়ারকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নির্নিমেষ জানালার বাইরের অন্ধকারের দিকে চেয়ে আছে। নিথর সেই ভঙ্গি আর কক্ষের থমথমে পরিবেশ দেখে তৃষার হৃদয় ধক করে উঠল। এক বিচিত্র হিমশীতল স্রোত যেন তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ভয় আর কৌতূহলের দোলাচলে তৃষা কোনোক্রমে নিজের কণ্ঠস্বর খুঁজে পেল। রৌদ্রশ্বাসে অতি ক্ষীণ গলায় সে বলে উঠল, কে ওখানে? তৃষা তৎক্ষণাৎ দেওয়াল হাতড়ে প্রকম্পিত আঙুলের ডগা দ্বারা সুইচ অন করল। উজ্জ্বল আলো উদ্ভাসিত হলো কক্ষ জুড়ে। আকস্মিক উজ্জ্বলতায় চোখ মুদে আসলো তৃষার। পরক্ষণে সে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকালো সামনে বসা ছোট্ট মেয়েটির দিকে। একটা ফটো ফ্রেম বক্ষে আগলে বসে আছে মেয়েটি। পিঠ অবধি জড়ানো বাদামি চুলের অধিকারী বারবি ফ্রক পরিহিত ফর্সা মেয়েটি বড্ড গোলুমোলু। তুলতুলে বিড়ালের ছানার ন্যায় গড়নের বাচ্চাটাকে দেখলেই ইচ্ছা করবে ছুটে গিয়ে আদর করতে। তৃষা আবার
ছোটবেলা থেকেই বড্ড বাচ্চা প্রেমী। বাচ্চা দেখলে মাথা কাজ করে না তার। আর যদি হয় এমন কিউট একটা মেয়ে, তাহলে তো কথাই নেই। সে এক প্রকার দৌড়ে গেল মেয়েটির কাছে, হাঁটু মুড়ে মেয়েটির সম্মুখে বসে বলল, কিউটি। সে বাচ্চা মেয়েটির তুলতুলের সোয়ালে আদর করতে যেতেই মেয়েটি তৎক্ষণাৎ ঘুরিয়ে নিল। বাচ্চাদের থেকে সচরাচরে এমন আচরণ পেতে অভ্যস্ত নয় তিশা। কিঞ্চিত বিস্ময় হয়ে সামান্য হাসল সে, তবে হাল ছাড়ল না। ভাব জামাতে ফেরা বলল, কিউটি পাই। মেয়েটি তাকালো না তবুও। তিশা পুনরায় পড়ল, তোমার নাম কি সুইটি ক্যান্ডি? তুলতুলে মেয়েটি এবার মুখ তুলে চাইল, কি ডাগর তার চোখগুলো, তবে মণি দুটো হালকা নীলাভ। তিশা মিষ্টি হাসতে মেয়েটির কিছুটা গম্ভীর স্বরে বলল, সিপ্রা। সিপ্রা ইয়ারিন। তিশা মেয়েটির নরম মিষ্টি কণ্ঠে সে বলল, ও স্নিগ্ধ একটা নাম, তোমার মতোই কিউট। তিশা দুহাত বাড়িয়ে সিপ্রার তুলতুলে চোয়ালে হাত বুলালো। সস্নেহে আরও কিছু বলতে যাবার পূর্বেই পিছন থেকে ডাক দিল কেউ একজন, আরে টুইঙ্কেল, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তিশা পিছন ঘুরে দেখলো খাবারের বাটি হাতে দাঁড়িয়ে আছে জুমা। মেয়েটি এই বাড়ির পরিচারিকা। বড্ড বন্ধুত্ব সুলভ তার কাছে। তিশা প্রত্যেকের গল্প শুনেছে এই এক মাসে। আর তার যা নাম মতে টুইঙ্কেল আর্যর মেয়ে। মেয়েটা বড্ড ঘর কোনো আরবি কত মাসে তিশার ব্যস্ততার দারুণ। তার সাথে দেখা করতে পারেনি তিশা। তার মানে কি এই আর্যর মেয়ে? তবে মেয়েটিকে বলল তার নাম সিপ্রা। ওহ, তুমি টুইঙ্কেল? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তিশার কথাটা শেষ হলো না। ও কিছু বুঝে ওঠার আগেই সিপ্রা পাশের টেবিল থেকে ভারী পিতলের একটি শোপিস তুলে নিল। ঝুমা আর্তনাদ করে ওঠার আগেই সিপ্রা সজোরে শোপিসটা ছুঁড়ে মারল তিশার কপাল লক্ষ্য করে। নিখুঁত নিশানায় সেটা তিশার কপালে বিঁধল। একটা তীক্ষ্ণ যন্ত্রণায় তিশার মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে আসছে। কপালে হাত দিতেই দেখলো আঙুলের ডগা বেয়ে উষ্ণ গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে। সুমা হাতে বাটিটা টেবিলের ওপর রেখেই ছুটে এলো। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া গলায় চিৎকার করে উঠল, হায় খোদা, এ কী করলে টুইঙ্কেল মণি? এ কী কাণ্ড! সিপ্রা তখন নির্বিকার, যেন কিছুই হয়নি। সে আবার সেই ফটো ফ্রেমটা বক্ষে চেপে ধরে জানালার দিকে মুখ ফিরিয়ে বসলো। ঝুমা আর এক মুহূর্ত দেরি করল না। তিশার হাত ধরে এক প্রকার টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল। যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলল, চলো আপু, তোমাকে ড্রেসিং করিয়ে দেই। রক্তর ধারা তখন তিশার গাল বেয়ে নিচে নামছে। ব্যথায় কুঁচকে যাওয়ার চোখে সে শেষবার সিপ্রার দিকে তাকালো। এইটুকুনি একটা মেয়ের মনে কিসের এত বিষাদ, কিসের এত ক্ষোভ? তিশার মনে হলো শৈলের এই ক্ষতটার চেয়ে ওই ছোট্ট মেয়েটার নীরবতা অনেক বেশি ভয়ঙ্কর। ক্যাপ্টেন আর্য স্থানের নিজস্ব কেবিনের প্রকোষ্ঠে তখন এক পশলা নিস্তব্ধতা বিরাজ করছে। আর্য ইজি চেয়ারটায় গা এলিয়ে বসে আছে। দুপুরের এই বিরতিটুকুই তার সারাদিনের ব্যস্ততার মাঝে এক চিলতে অবকাশ। কক্ষটি বেশ সুবিন্যস্ত। দেওয়াল ঘেঁষে সারিবদ্ধ বইয়ের তাক। সেখানে চিৎকার বিজ্ঞানের ভারী ভারী সব গণ্যহের সহাবস্থান। এক কোণে একটি ইনডোর প্রিন্ট থেকে লতানো সবুজ পাতাগুলো যেন ঘরে কৃত্রিমতায় প্রাণের স্পন্দন গোছাচ্ছে। আর্যর সম্মুখেই এক কাচের জানালা। বিস্তৃতির যত সামান্য হলেও তা দিয়ে স্পষ্ট দেখা যায় সমুদ্রের অজস্র জলকেলি কৌল। বাতাসের মৃদু হিল্লোলে জলের ওপর যে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, তাতে প্রতিফলিত আলোক রশ্মিগুলো স্ফটিকের ন্যায় দ্যুতি ছড়াচ্ছে। আর্য আনমনে সেই নীলাভ জলের কম্পনের দিকে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টিতে এক বিষণ্ণ গাম্ভীর্য। বাইরের সেই শান্ত সৌন্দর্য কি তার মনের ভেতরকার বিক্ষুব্ধ ঢেউগুলোকে স্থির করতে পারছে? পারেনি হয়তো। আনমনেই এমন
চিন্তন কালে হুট করে পাশে থাকা ইলেকট্রনিক যন্ত্রণার মৃদু কম্পন নিজের উপস্থিতি জানান দিল। এর সঙ্গে ছেদ ঘটালো আর্যের চিন্তার বিরক্তিতে কিঞ্চিত ভ্রুকুঁচকন পূর্বক আর্য অবহেলিত দৃষ্টিতে তাকালো ফোনটার দিকে। প্রায় শখানেক আনরিড মেসেজ এসে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য, ক্যাপ্টেন আর্য এহসান এই মায়াবী অন্তর্জালের জগতে বিচরণ করতে বড্ড বিমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মেসেঞ্জারের এই চটুল হাতছানি তাকে কখনোই সেভাবে টানেনি। দিনের পর দিন, হয়তো বা সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, তার ওই নীলরঙা অ্যাপটিতে প্রবেশ করা হয় না। আজ জানালার ওপারের ওই টলটলে নীল জলরাশি দেখতে দেখতে কি জানি এক অদম্য কৌতূহলে সে নিজের ফোনটা হাতে নিল। লগ ইন করতেই যেন বিস্ময়ের এক পশলা ঝাপটা এসে লাগলো তার চোখে। অজস্র বার্তার ভিড়, কয়েক সপ্তাহের জমানো কয়েকশো বার্তা একে একে ফোনের পর্দায় ভেসে উঠছে, যেন এক দীর্ঘ প্রতীক্ষার পর বাঁধভাঙা জলস্রোত আছড়ে পড়ছে। আর্য নিস্পৃহ চোখে স্ক্রল করে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার আঙুল দুটো থমকে গেল একটি বিশেষ নামের উপর। অন্য সবার চেয়ে এই একটি মানুষের বার্তার সংখ্যা যেন একটু বেশি। অসমঞ্জস শুধু বেশি নয়, বরং বলা চলে অকল্পনীয়। প্রায় 1000-এর ওপর না পড়া বার্তার পার জমে আছে ওই একটি চ্যাট বক্সে। মেয়েটি যেন এক বিরামহীন কথক, যে প্রতিদিন আপন মনে নিজের কথাগুলো এখানে জমা করে রেখে গিয়েছে। আর্যর মতো গম্ভীর আর হিসেবি মানুষের মনেও এবার কিঞ্চিত কৌতুকের উদয় হলো। সে ভ্রু কুঁচকে কী যেন ভাবল, অথবা নিজের অজান্তেই এক মুখ কৌতূহল আর সামান্য বিস্ময় নিয়ে আর্য সেই চ্যাটবক্সের আনন্দ মহলে প্রবেশ করল। পর্দার উজ্জ্বল আলোয় ভেসে উঠল সেই মেয়েটির অজস্র না বলা প্রলাপের বীর। প্রথম মেসেজটা এমন, এই যে মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, অনেক দামি কেউ, যদিও আমার জন্য একটি স্পেশাল। তাই বলে এরকম করে মানুষকে ঝুলিয়ে রাখবেন? কতগুলো মেসেজ দিয়েছি আপনাকে। হ্যাঁ, একবারও রিপ্লাই তো দেননি, সিন করার প্রয়োজনও করেননি। সাস আর হার্ডলেস পারসন, বাট ইউ নো মিস্টার, আপনি যতদিন চিন্তা করবেন আমি ততদিনই আপনাকে এভাবেই মেসেজ দিতেই থাকবো। দেখি কতদিন সিন না করে পারেন। এরকমই হাজারটা মেসেজ জমা রয়েছে ইনবক্সে। অন্যদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হলেও ক্যাপ্টেন আর্যর মতো পেশাদারি ব্যক্তিত্বের কাছে নিতান্তই ন্যাকামো হিসেবে গণ্য হয়েছে। তাই আর্য আর বাকিগুলো পড়ল না। এক প্রকার বিরক্তিকে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। ড্রেসিং করা শেষ করে ঝুমা যখন তিশার কপালে শেষ ব্যান্ডেজটা এঁটে দিল, তখনও তিশা পাথরের মূর্তির মতো নিশ্চুপ হয়ে আছে। কপালে চিনচিনে ব্যথাটা মাঝে মধ্যেই দপদপিয়ে উঠছে, কিন্তু তার চেয়েও বড় দহন চলছে তিশার মানে। এইটুকু একটা মেয়ে, অথচ তার দু চোখে কি গভীর হাহাকার। সুমা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা ঠিক করতে করতে বলল, আপা, ব্যথাটা কি খুব বেশি হচ্ছে? একটু শুয়ে পড়েন দেখি। তিশা উত্তর দিল না। সে তখনও শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছিল। অবশেষে নিজের ভেতরকার কৌতূহলকে অবদমিত করতে ব্যর্থ হয়ে প্রশ্নান্তক কণ্ঠে সে শুধালো, আচ্ছা ঝুমা, ওইটুকু একটা মিষ্টি মেয়ে এমন হিংস্র কেন হয়ে উঠল বলো তো? আমি তো ওকে শুধু ভালোবেসে একটা নাম ধরে ডেকেছিলাম। টুইঙ্কেল আমার সাথে এমন করলো কেন? সুমার হাতের কাজ থেমে গেল। সে কয়েক মুহূর্ত স্থির হয়ে তিশার জিজ্ঞাসু দৃষ্টির দিকে চেয়ে রইল। হঠাৎ এক বিষণ্ণ হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সে তিশার পাশে বসে ধীর স্বরে বলতে শুরু করলো, ও আসলে আগে এমন ছিল না আপু। আজকের এই চুপচাপ টুইঙ্কেলই ছিল বাড়ির প্রাণ। সারা বাড়ি ওর দুষ্টুমি আর হাসিতে মুখর হয়ে থাকতো। যে ছোট ছোট নীল চোখ দুটো দেখে আপনি আজ ভয় পেলেন, ওইগুলো দিয়েই ও সবাইকে মায়ের জালে
বেঁধে রাখত, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো ছোট্ট এক তারা। তিশা উৎসুক হয়েও চাইল। সুমা বলতে লাগলো ওর মা ওকে বড় ভালোবেসে লিটল স্টার বলে ডাকতেন। যখনই মেয়েটা দুষ্টুমি করত, মাহেরিন আপু ওকে বুকে টেনে ওই নাম ধরে গান শোনাতেন। ওই নামটার সাথে ওর মায়ের অস্তিত্ব জড়িয়ে আছে আপু। কিন্তু বছরখানেক আগে সেই মা যখন না ফেরার দেশে চলে গেলেন, মিষ্টি টুইঙ্কেলটাও যেন বদলে গেল। হঠাৎ করেই হাসি খুশি চঞ্চল মেয়েটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন কেউ ওকে ওই নামে ডাকলে ওর মায়ের বিরহ সইতে পারে না ও। মনে হয় কেউ ওর বুকের ভেতরের সেই দগদগে ঘাটা উপরে দিচ্ছে। সেই থেকেই ও খড়কুনো হয়ে গেছে, কাউকে সহ্য করতে পারে না। আজকের এই আঘাতটা আসলে তোমাকে নয় আপু, ওর ভেতরের ওই অসহ্য যন্ত্রণা তাকেই বাইরে ছুঁড়ে দিয়েছে। তিশা শুনল আর স্তব্ধ হয়ে রইল। সিফরার ওই রুক্ষ আচরণের আড়ালে যে এত বড় এক শূন্যতা লুকিয়ে আছে তা সে কল্পনাও করতে পারেনি। মেয়েটার ওই ফর্সা গুলুমুলু মুখটা তিশার চোখের সামনে আবার ভেসে উঠল। তবে এবার আর বারবি ডলের মতো নয়, বরং এক মাতৃহীন একাকী রাজকন্যার মতো। পরদিন সকালবেলা ভোরের আলো সবে কিঞ্চিত পরিসরে ফুটতে শুরু করেছে। সারারাত এক দীর্ঘ চিন্তা আর কপালের চিনচিন সেই ব্যথার দরুন প্রায় এক প্রকার নির্ঘুম কেটেছে তিশার। তাই ভোরবেলাতেই চোখটা লেগে এসেছিল সবে। ঠিক তখনই বিকট শব্দের তন্দ্রা টুটল তার বিরক্তিতে। ভ্রুকুটি পূর্বক দৃষ্টিতে সে বালিশের পাশে হাতড়ে ফোনটা তুলে নিল সে। স্ক্রিনে তাকিয়ে দেখল তার প্রাণের সখী মেহসানার কল। এই অসময়ে মেহসানার ফোন মানেই কোনো না কোনো জরুরি হাহাকার অথবা নিছক পাগলামি। তিশা চোখের পাতা কোনো রকমে মেলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেহসানার উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। কী রে তিশু, তুই কি এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিস? আমি এদিক উত্তেজনায় শেষ হয়ে যাচ্ছি আর তুই অঘরে ঘুমিয়ে আসিস। তিশা ভাঙা গলায় জবাব দিল, তোর কি কাণ্ডজ্ঞান কোনোদিন হবে না মেহু? ভোর 6টা বাজে, এখন কি এমন রাজকার্য উদ্ধার করলি শুনি? মেহসানা যেন শোনার পাত্রই নয়। সে মহাল উল্লাসে বলল, আরে দূর, আগে শোন। দ্য সেইলিং কিং অ্যাকাউন্টটা কাল প্রায় 2 মাস পর লাইনে এসেছিস, তুই চেক করেছিস? দ্য সেইলিং কিং নামটা শুনতেই তিশার ঘুম এক নিমিষে উধাও হয়ে গেল। কপালের ব্যান্ডেজটার জায়গায় যেন নতুন করে স্পন্দন অনুভূত হলো। সে ধপ করে বিছানায় উঠে বসে বলল, আর ইউ সিরিয়াস মেহু? তা নয়তো কি? শোন, মম, আচ্ছা একটু কলেজে আসতে পারবি? তাহলে সামনাসামনি বলতে পারতাম। তিশার অষ্টপ্রান্তে হ্যাঁ শব্দটি এসেও যেন থমকে গেল। এক মুহূর্তের জন্য জানালার বাইরে উদীয়মান সূর্যের রক্তিম আভার দিকে চেয়ে সে স্তব্ধ হয়ে রইল। মেহসানার উচ্ছ্বাস তাকে টানলেও তার অন্তরাত্মা গহীনে এক অদ্ভুত দায়বদ্ধতার সুর বেজে উঠল, যার উত্তর খুঁজতে সে কাল সারাটি রাত নির্ঘুম কাটিয়েছে। মেহসানা ওপাশ থেকে তাগাদা দিয়ে বলল, কী রে, চুপ করে আসিস কেন? চলে আয় না দ্রুত। তিশা মৃদু এক দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো যে প্রদীপের শিখাকাল এক ঝটকায় তার কপাল রক্তাক্ত করে দিয়েছে। সেই শিখাটি আসলে নিভে যাওয়ার যন্ত্রণায় ছটফট করছে। মাতৃহীন সেই একাকী রাজকন্যাটি এখন তার মনের কোণে এক বিশাল জায়গা দখল করে নিয়েছে। তিশা ধীরস্থির কণ্ঠে মেহসানাকে বলল, আজকে পসিবল না রে, ইভেন 1 সপ্তাহও পসিবল না। আমার অন্য একটা কাজ আছে, পারলে তুই একবার আসিস। মেহসানা এবার কিছুটা বিরক্ত হলো। তিশা তার বহু পুরাতন বান্ধবী বলা চলে। গ্রামে একসাথে পড়াশোনা করতো তারা। শহরেও একই কলেজে ভর্তি হয়েছিল তারা। তবে মাসখানেক আগে তিশা রাজধানীতে চলে আসায় সেখানেও নিজের সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছে মেহসানা। একই কলেজে ভর্তি হয়েছে পুনরায় তারা। সব কিছুতে সাথ দিয়েছে তিশার।
হুট করেই তার এমন জবাবে কিঞ্চিত চিন্তিত হলো সে। তোকে কেউ কিছু বলছে? মেহসানের এমন প্রশ্নের কিছুটা অবাক হলো তিশা। কে কি বলবে? তাহলে কিছু হয়েছে তোর? না রে মা, কিন্তু হুট করে এমন প্রশ্ন কেন? না, হঠাৎ করে এমন নাটক করলি এমনি? ও আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ হাফিজ, আমি রেডি হয়ে নেই, আজকে একটু আর্লিং ক্লাস আছে। আল্লাহ হাফিজ। বেলা ক্রমশ বেড়েই চলেছে, তবে তিশার ব্যথাতুর কপালটার যন্ত্রণাটা কমার নামই নিচ্ছে না যেন। সকালের তপ্ত রোদটা জানালার পর্দা ভেদ করে মেঝেতে এসে পড়েছে। বিদ্যমান কপালের অস্থির যন্ত্রণাদায়ক দপদপানিটা সঙ্গে নিয়েই তিশা ধীর পায়ে বিছানা থেকে নেমে মেঝের উপর পা রাখল। সারা রাত নির্ঘুম কাটানোর একটা ক্লান্তি তার সারা শরীরে লেপ্টে আছে। আলসেমি মাখা পায়ে সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে শীতল জলের ঝাপটা দিতেই রাতের সেই দুঃস্বপ্নের ঘরটা যেন কিছুটা কাটলো। ভেজা মুখটা তোয়ালে দিয়ে মুছে সে ঘর থেকে বের হয়ে এলো। এবার সে ধীর স্থিরভাবে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। অবিন্যস্ত চুলগুলো বাগে আনতে হাতের চিরুনিটা তুলে নিল। দীর্ঘ কেশরাশির ভেতর চিরুনি চালনা করতে করতে হঠাৎই তার নজর পড়ল আয়নার ওপর। সেখানে নিজের প্রতিচ্ছবির ঠিক পাশেই অস্পষ্টতার একটা ক্ষুদ্র অবয়ব দেখা যাচ্ছে। তিশা হাতের চিরুনিটা থামিয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখল। গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করেছে সিপ্রা। মেয়েটার গায়ের সেই বারবি ফ্রকটা কুঁচকে আছে, আর দুই হাত দিয়ে বড্ড যন্ত্রণা করে একটা টেডি বিয়ারকে বুকের সাথে জাপটে ধরে রেখেছে সে। তিশা কিছুটা অবাক হলো। কালকের সেই হিংস্র মেয়েটার সাথে আজকের এই কুচি মুখটার যেন কোনো মিলই নেই। তিশা ধীর স্বরে জিজ্ঞেস করলো, কিউটি, তুমি এখানে কেন সোনা? আমাকে ডাকলে আমি যেতাম। সিফরা কোনো উত্তর না দিয়ে আরও কাছে এগিয়ে এলো। তার সেই হালকা নীলাভ মণি দুটো আজ অপরাধ বোধে স্নিগ্ধ। তিশার হাঁটুর কাছে এসে দাঁড়িয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সরি। মিষ্টি রিনরিনে কণ্ঠটায় তীব্র অনুশোচনায় উচ্চারিত সরি শব্দটা প্রতিধ্বনিত হলো সমগ্র কক্ষে যেন। তিশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে হাঁটু মুড়ে সিপ্রার উচ্চতায় বসে পড়ে অবাক হয়ে শুধালো, হঠাৎ সরি কেন কিউটি পাই? সিপ্রা একবার তার ছোট্ট আঙুল দিয়ে তিশার কপালের সাদা ব্যান্ডেজটা নির্দেশ করলো। তার স্নিগ্ধ মিষ্টি সেই আদরে কণ্ঠস্বরটা এবার করুণ স্বরের মতো শোনালো, কাল তোমাকে অনেক ব্যথা দিয়েছি তো তাই। পাপা কাল রাতে কলে অনেক বকা দিয়েছে আমাকে। পাপা বলল আমি যদি সরি না বলি তাহলে পাপা আর ফিরবে না। তিশা মুহূর্তেই বুঝলো আর্য দূর থেকেও তার মেয়ের শাসনের হাল ছাড়েনি। সিপ্রার ওই কুচি গলায় পাপা ডাকটা আর চোখে ছলছল করা জল দেখে তিশার বুকের ভেতরটা হো করে উঠল। সে আলতো করে সিপ্রার নরম সোয়ালে হাত রেখে বলল, তুমি পাপাকে বলে দিও কিউটি পাই, আমি একদম রাগ করিনি। আর তুমি যদি আমার বন্ধু হও তবে তো ব্যথাই থাকবে না। সিপ্রা এবার নিজের নীলাভ চোখের এক আদুরি দৃষ্টি মেলে তিশার মুখের দিকে চাইল। এই যেন এক অদ্ভুত নীরবতা। সেখানে কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল মহাকাল। এই প্রথমবার সিপ্রা তার ছোট্ট পবিত্র হৃদয়ের সমস্ত আগল খুলে দিয়ে তিশাকে পূর্ব দৃষ্টিতে দেখল। সে দেখল যে মানুষটাকে সে কাল আঘাত করেছে তার চোখে একটুও ক্রোধ নেই, বরং সেখানে রয়ে যাচ্ছে মমতার এক ফল্গু দ্বারা। তিশাও মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগলো সিপ্রাকে। কালকের সেই ক্রোধিত বাচ্চাটি যেন এক নিমেষেই ধুলোয় মিশে গেছে। এখন তার সামনে দাঁড়িয়ে আছে 5 বছরের ছোট্ট স্নিগ্ধ এক আদরি সিপ্রা, যার চোখে শরতের আকাশের মতো শুভ্র এক আশ্বাস। সিপ্রার নরম হাতের আঙুলগুলো যখন তিশার হাতের তালুতে এসে একটু ভরসা খুঁজল, তখন তিশার মনে হলো মাতৃহীন এই নিঃসঙ্গ কুড়িটি বোধহয় এবার পাপড়ি মেলার জন্য একজন
মালি খুঁজে পেয়েছি। সিপ্রা ছোট্ট স্বরে বলল, তুমি কি সত্যি আবার ব্যথা পাচ্ছ না? তিশা হাসল সামান্য, অতঃপর সিপ্রাকে পরম মমতায় বুকের খুব কাছে টেনে নিল। সিপ্রার গায়ের সেই পবিত্র শিশুদের সুবাস তিশার সমস্ত ক্লান্তি হরণ করে নিল মুহূর্তেই। একটি পলকে তারা দুজনে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেল। তিশা সিপ্রার আদরে কপালে স্নিগ্ধ চুমু দিয়ে বরাবরের ন্যায় মিষ্টি কণ্ঠে বলল, না মাম্মা। গল্প ফিরে এসো অনুরাগে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।